আজকের প্রশ্নটা হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ভারতবর্ষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা যদি এক্সপ্লেন করেন। সিএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আজকের দিনে ভীষণ চর্চিত। বিষয়টা খুবই সহজ এবং সাধারণ ব্যাপার, কিন্তু আমরা আলোচনা করতে গিয়ে বা ভাবতে গিয়ে জটিল করে ফেলছি। এটা অ্যাকচুয়ালি কোনো নতুন কিছু না, এটা সম্পূর্ণরূপে একটা পুরনো জিনিস, পুরনো আইন, তার পরিমার্জিত এবং পরিবর্তিত রূপ। 2024 এসে দাঁড়িয়ে আমরা ভারতের নাগরিক হিসাবে কোথায় আছি বা আমরা নতুনভাবে নাগরিকত্ব নিতে গেলে আমাদের কি করতে হবে তার একটা সুস্পষ্ট ধারণা এই অ্যাক্টের মধ্যে লিপিবদ্ধ করা আছে। 2019 সালের 11ই ডিসেম্বর এই সিএএ যে পাস হয়েছে, এটাকে আমাদের ভাবতে গেলে প্রথমে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে বা ভেবে নিতে হবে যে এই একটা কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং নাগরিকত্ব দেওয়ার জন্যই তৈরি হয়েছে। 1950 সালে ভারতবর্ষের সংবিধান কার্যকর হয়। এই সংবিধান কার্যকর হওয়ার সাথে সাথেই ভারতবর্ষের সমস্ত মানুষের সংবিধানের নাগরিক হিসাবে স্বীকৃতি আসে। পরবর্তীকালে ভারতবর্ষে যখন অন্যান্য দেশ থেকে অনুপ্রবেশ ঘটে, সেই সমস্ত অনুপ্রবেশকারীদের কিভাবে নাগরিকত্ব দেয়া যাবে এই ধারণার উপর দাঁড়িয়ে 1955 সালে নাগরিকত্ব অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সৃষ্টি হয় এবং পরিস্থিতির সাপেক্ষে সময়ের সাথে সাথে এই অ্যাক্টে বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট এসেছে। সেই অ্যামেন্ডমেন্ট হতে হতে একটা সময় এসেছিল যে 1987 সালের আগে যারা অনুপ্রবেশ ঘটিয়েছে তাদের নাগরিকত্ব দেয়া হবে এবং 2019 সালের 11ই ডিসেম্বর যে সিএএ লাগু হলো, সেই আইনে পরিণত হলো, সেই সিএএ এখানে ওইটা পরিবর্তিত হলো যে 1987 জায়গায় ওটা 2014 সাল হলো এবং এই 2014টাই সব থেকে বড় এবং লেটেস্ট অ্যামেন্ডমেন্ট এই বিলে বা এই আইনে। সিএএ 2019 অনুযায়ী বিভিন্ন ধর্মের মানুষ, যেমন শিখ, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, এই সমস্ত মানুষ যারা আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ধর্মীয় কারণে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই সমস্ত দেশ থেকে চলে এসেছে ভারতবর্ষে এবং তারা এসে এখানে বসবাস শুরু করেছে, দীর্ঘদিন আছে, সেই সমস্ত মানুষ কিন্তু আবেদন করার, নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করার যোগ্য। এবং 2014 সালে 31শে ডিসেম্বর এর আগে যারা ভারতবর্ষে এসে গেছেন, সেই সমস্ত মানুষ কিছু নিয়ম মেনে যদি আবেদন করে, সেই নিয়ম অনুযায়ী যদি আবেদনটা করে, তাহলে ভারত সরকার তাদের ব্যাপারে বা তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য ভাববে এবং আলটিমেট নাগরিকত্ব পাওয়ার তারা যোগ্য বলে গণ্য হবে। এক্ষেত্রে যে নিয়মগুলো মানতে হবে, প্রথম যেটা আসে সেটা হচ্ছে তাকে 6 বছরের স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণ করতে হবে এবং এই প্রমাণ হিসাবে যেগুলো সাধারণত লাগে, ভোটার কার্ড থাকলে হবে 6 বছরের পুরনো, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট বা সেন্সারে সময় তারা 51 থেকে 71 যে সেন্সার হয়েছে সেই সেন্সারে যদি তাদের নাম থাকে দেখাতে পারবে পূর্বপুরুষদের, সেটা হবে। বা পূর্বপুরুষরা ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে গিয়ে যদি তাদের ঘোষণা করে যে তারা শরণার্থী, এই সমস্ত বিষয় আরও কিছু আছে, সেগুলো দেখাতে পারলে তাহলে তাদের আবেদনটা অ্যাকসেপ্টেড। আর একটা বিষয় এখানে আসছে সিএ এবং এনআরসি। এনআরসি বিষয়টা জন্ম হয়েছিল সদ্য প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মহাশয়ের আমলে এবং এটার জন্ম হয়েছিল সম্পূর্ণরূপে অনুপ্রবেশকারীদের কিভাবে আটকানো যাবে বা তাদের নাগরিকত্ব কিভাবে বাতিল করা যাবে সেই ধারণার ওপর দাঁড়িয়ে এনআরসির জন্ম হয়েছিল। তাই এনআরসি এবং সিএ সম্পূর্ণ দুটো আলাদা বিষয়। সিএ কিন্তু কখনোই কোনো অবস্থাতেই কোনো নাগরিকত্বকে বাতিল করে না, সম্পূর্ণ নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন। তাই এনআরসির সঙ্গে এটাকে গুলিয়ে ফেললে হবে না। এরপর একটা বিষয় থেকে যাচ্ছে, একটা সম্প্রদায়, মুসলমান সম্প্রদায়, এই বিষয়টা একটু আলোচনার প্রয়োজন আছে। এক্ষেত্রে আমরা এটা বলবো যে ভারত যখন ভাগ হয় স্বাধীনতার সময়, তো সে সময় যে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে রয়ে গিয়েছিল তারা ভারতবর্ষেরই নাগরিক। তাদের বর্তমান প্রজন্ম
এই সিএ এর আওতায় পড়ে না, তারা বংশ পরম্পরায় ভারতের নাগরিক হিসেবেই প্রতিষ্ঠিত। কিন্তু এক কথায় যদি বলা যায়, যারা বেড়া ভেঙে অনিয়ম করে ভারতবর্ষে অন্যান্য দেশ থেকে, পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে এসে উপস্থিত হয়েছে, তো তাদেরকে নাগরিকত্ব দেয়া যায় না। তার কারণ তারা কোনোভাবেই ধর্মীয় নিপীড়নের জন্য এখানে আসে না। কারণ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এরকম অনেক মুসলমান রাষ্ট্র আমাদের আশেপাশে আছে। তাই এটা মেনে নেওয়া যায় না যে মুসলমানরা ধর্মের দ্বারা নিপীড়িত হয়ে বা ধর্মীয় নিপীড়নের জন্য ভারতবর্ষে এসেছে বা ভারতবর্ষে শরণার্থী হয়েছে। তাই সেক্ষেত্রে এদেরকে নাগরিকত্ব দেওয়ার জায়গাটা আটকানোর জন্যই কিন্তু সিএ প্রযোজ্য এখানে। কারণ এরা সিএ এর আওতায় আসবে না, এরা এই সিএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদনটা করতে পারবে না। তো আসুন, আজকে সিএ বিষয়ে বলতে গিয়ে যেটুকু বললাম, আমার মনে হয় আমি পরিষ্কার করতে পেরেছি। এবং এক্ষেত্রে লাস্ট যেটুকু আমার বলার, শেষ একটা পয়েন্ট দিয়ে শেষ করব, যে সিএ এবং এনআরসি সম্পূর্ণরূপে দুটো আলাদা বিষয়, দুটোকে এক করে ফেলবেন না। এবং সিএ এটা সম্পূর্ণরূপে ভারতবাসীর বা ভারতবর্ষের মানুষের প্রোটেকশন, অর্থাৎ আমরা যারা ভারতবাসী, আমরা যাতে সুস্থ, স্বাভাবিক এবং ভারতকে সুন্দরভাবে উপভোগ করতে পারি, ভারতকে আমাদের জীবনে, ভারতবর্ষের মাটিকে কাজে লাগাতে পারি, অন্যরা যাতে এসে সেখানে ভাগ না বসাতে পারে অযাচিতভাবে। হ্যাঁ, নিশ্চয়ই আবার বলবো যে যারা ধর্মীয়ভাবে নিপীড়িত, যারা শরণার্থী আমাদের কাছে আবেদন জানাতে আসছে যে আমাদের নেওয়া হোক, আমরা এখানে নিপীড়িত, আমাদের পাশে ভারতবর্ষ দাঁড়াক, সেটা আলাদা বিষয়, সেটা সিএতে অবশ্যই কার্যকরী জায়গা আছে। আদার দ্যান দ্যাট আমরা কিন্তু কোনোভাবেই এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, বা ভারতবর্ষ যদি অ্যাকসেপ্ট না করে, সেটা আমাদের ভারতবাসী হিসেবে আমাদের কাছে ভীষণ গর্বের। এটাই আমার ধারণা আজকের দিনে এইটুকু।